অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বললেন মৎস্য উপদেষ্টা। তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনু, মেনন, পলক, দীপুমণিকে। 5 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী সুজন। এবং রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার, স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। পার্বত্য অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 9 সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ। সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মির্জানগরের নিজ কালিকাপুর বল্লার মুখ বাঁধ দেখতে এসে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটি কূটনীতিক ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি, জনগণের কাছে জানতে এসেছি তারা কি সমাধান চান। তিনি বলেন, স্থানীয়রা তাকে বলেছেন প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, ভারত ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের, এর সাথে মৎস্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। শুরুতেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই আলোচনার মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ অনুরোধ করার কারণে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটা বলে শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয়ই বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন। সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব,
সেটা আমরা করতে চাই। এর আগে সমুদ্রে মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন তিনি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু তৃতীয় দফায় রিমান্ডে ছিলেন। গত 24 আগস্ট রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 14 আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয় পলক। পরে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশা চালককে হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গত 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গত 16 সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের 833 নম্বর রুমের থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দেন। বিকেলে এই মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে, যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন। 3.5 মাসের বেশি সময় বন্ধের পর আজ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরই মধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিন সহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 বাদে সব বর্ষের ক্লাস শুরু হচ্ছে। ওই শিক্ষাবর্ষের ক্লাস 30 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে এই সময় বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1 জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে। সব মিলে 3.5 মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। সহিংসতার ঘটনায় রাঙ্গামাটি শহরে গত শুক্রবার জারি করা 144 ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা 11টায় সাংবাদিকদের এই কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘি নালায় পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার রাঙ্গামাটিতে প্রতিবাদ মিছিল আয়োজন করে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বনরূপা বাজারে পৌঁছালে হামলা করে দুষ্কৃতকারীরা। এরপর শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। এই ঘটনায় নিহত হন 1 জন, আহত হন অর্ধ শতাধিক। হামলা ও লুট করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে, বৌদ্ধ মন্দির, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, এছাড়াও বাড়ি ঘরের ও যানবাহনে হামলা করা হয়। হামলা ও লুটপাটের ঘটনায় শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন 144 ধারা জারি করে, যা আজ রোববার সকালে তুলে নেওয়া হয়েছে। কিন্তু মানুষের মধ্যে এখনও স্বস্তি ফিরে আসেনি। বন্ধ রয়েছে দোকানপাট। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো, এবং মন্ত্রণালয়ে আমরা যদি জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। দর্শক, রাঙ্গামাটির সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আলমগীর মানিক।
সর্বশেষ যে পরিস্থিতি এখন রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক জারিকৃত যে 144 ধারা, এই 144 ধারা ইতিমধ্যে আজকে দুপুরে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এছাড়া রাঙামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক পিপলস ফ্রন্ট ইউপিডিএফ এর ডাকে যে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলমান রয়েছে, এতে করে রাঙামাটি থেকে অন্য অন্য জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণই বন্ধ রয়েছে। এছাড়া রাঙামাটির যে নৌ যোগাযোগ সেগুলোও বন্ধ রয়েছে। অপরদিকে সন্ত্রাসীদের হামলায় প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় রাঙামাটির পরিবহন মালিক শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার যাত্রী এবং পরিবহন পণ্য পরিবহনের জন্য যে যানবাহন, সমস্ত যানবাহনগুলো তারা বন্ধ রেখেছে, যার ফলশ্রুতিতে অত্রাঞ্চলে উৎপাদিত যে ফসলাদি বা কৃষিজ পণ্য বা এখানকার যে মৎস্য পরিবহন, এখানকার যে কৃষি পণ্য, এগুলো কোনোটাই এখান থেকে দেশের এলাকার বাইরে যেতে পারছে না। আর এখানকার চলমান যে সাম্প্রদায়িক সংঘাতের ফলশ্রুতিতে মানুষের মাঝে যে আস্থার সংকট এবং উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, এমত অবস্থায় মানুষ খুব উদ্বেগজনক পরিস্থিতিতে দিন পার করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। এছাড়া পাহাড়ি এলাকায় পাহাড়িরা, বাঙালি এলাকায় বাঙালিরা যার যার অবস্থানে তারা অবস্থান করছে। তাদের ভিতরে যথেষ্ট আস্থার সংকট রয়েছে। মুন্সিগঞ্জে কলমা লোহজং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করে কলমা লোহজং মুন্সিগঞ্জ এলাকাকে একটি সুশৃঙ্খল এলাকা গড়ার প্রত্যয় করেন তিনি। মুন্সিগঞ্জ থেকে ফিরে এসে সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা, অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মুন্সিগঞ্জের কলমা এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে আলহাজ KM রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে একটি বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মুসলমানের দেশ এই বাংলাদেশ, বৌদ্ধ খ্রিস্টানের দেশ এই বাংলাদেশ। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, সমস্ত জাতি বর্ণভেদ ভুলিকে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমরা করব। উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের সিনিয়র নেতাদের নির্দেশে দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবেন তারা। এই ইউনিয়নের জনগণ বিগত 16 বছরে আব্দুস সালাম আজাদের নেতৃত্বে এবং থানা বিএনপির সভাপতির নেতৃত্বে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা সংগ্রামে তারা সংগ্রহ করেছে। এই লোহজং, এই তালতলা খালের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি এবং তাদের বিপক্ষে প্রশাসনের মাধ্যমে অনেক সক্রিয় ভূমিকা পালন করেছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বিগত স্বৈরশাসকের যে প্রেতাত্মা বাহিনী এখনো রয়ে গেছে তাদের বিপক্ষে এখনো অবস্থান করতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। যুদ্ধ সামনে আছে, সেই যুদ্ধ কি? সেই যুদ্ধ যদি রক্ষা করতে হয়, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নমিনেশন দেয়, তাকে বিপুল ভোটের মাধ্যমে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, যার নেতৃত্ব দেবে তারেক রহমান। তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ বিকৃত। আমরা বলতে চাই, এই তারেক রহমানের নেতৃত্ব দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যেমন করে 17 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি, আজকে নির্বাচন না হওয়া পর্যন্ত সমস্ত রকম ত্যাগ স্বীকার আমাদের করতে হবে। কোনো হামলা নয়, কোনো মামলা নয়, আমরা কোনো ছিনতাইকারীকে, আমরা কোনো দখলদারকে, আমরা কোনো দুর্বৃত্তকে কোথাও প্রশ্রয় দিব না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক। এই পদ্ধতিতে ফলন ও সবজির মান ভালো থাকায় বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি, যে কারণে বাড়ছে কৃষকের আগ্রহ। কৃষি বিভাগ বলছে মালচিং বা মাচা পদ্ধতিতে আনুপাতিক হারে খরচ কম, তাই এই পদ্ধতি ব্যবহার করে কৃষককে দেওয়া হচ্ছে পরামর্শ প্রণোদনা। রাজবাড়ী থেকে SM রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম মালচিং পদ্ধতিতে এবছর ৪৫% জমিতে উন্নত জাতের করলার চাষ করেছেন তিনি। একই পদ্ধতিতে আবাদ করেছেন লাউ, সেখানেও হয়েছে বাম্পার ফলন। রফিকুল ইসলামের মালচিং পদ্ধতিতে সবজির চাষ সাড়া ফেলেছে পুরো পাংশা উপজেলা জুড়ে। প্রতিদিনই তার ক্ষেতের ফসল দেখতে ও পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা। এখানে বিষ মুক্ত মনে করেন যে আমি সবজি আবাদ করছি, করলার জমিটি ইন টোটাল খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হবে। তাতে আমি আশা করছি ইনশাল্লাহ এখান থেকে আমার ২ লক্ষ টাকার বেশি আসবে। এগুলো তো অনেক চাহিদা, শুধু জৈব সার দিয়ে উৎপাদন করা হয়, এর জন্য এই সবজির বেশি চাহিদা অনেক। প্রতিনিয়ত আসি কথাবার্তা বলি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি বিষমুক্ত সবজি চাষ করার জন্য। এদিকে আধুনিক এই পদ্ধতির ব্যবহার পোকামাকড় দমন ও উচ্চ ফলনশীল সবজির আবাদে খোঁজ রাখছেন কৃষি কর্মকর্তারা। ৯-১০টি প্রদর্শনী আমরা এই মালচিং ফিল্মের মাধ্যমে করেছি এবং সেখান থেকে অলরেডি আমাদের কৃষকরা প্রতিদিন ৪-৫ মণ করে বেগুন, ৩-৪ মণ করে করলা এবং লাউ হারভেস্ট শুরু করেছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে পাংশা উপজেলায় এটা একটি সাড়া ফেলবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় ৩,৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই অনুষ্ঠিত এই নির্বাচনে এখন চলছে ভোট গণনা। আর প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন অনুরা কুমারা দিশানায়কে। মার্ক্সবাদ প্রবণ এই নেতা দক্ষিণ এশিয়ার এই দেশটির বাম জোটের নেতা। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে শনিবারের ভোট গ্রহণের পর শ্রীলঙ্কার মার্ক্সবাদ প্রবণ নেতা অনুরা কুমারা দিশানায়কে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন। শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের তথ্যে দেখা গেছে নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ১০ লাখ ভোটের প্রায় ৫৩% দিশানায়কে পেয়েছেন। এছাড়া বিরোধী দলীয় নেতা সজিত প্রেমাদাসা এখন পর্যন্ত ২২% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন। এর আগে ২০২২ সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তবে দেশ ত্যাগের আগে রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে গিয়েছিলেন তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ, পানি সম্পদ উপদেষ্টা। ইলিশ রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, বললেন মৎস্য উপদেষ্টা। তেজগাঁ থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইনু, মেনন, পলক, দীপুমণিকে। 5 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী সুজন। এবং রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার, স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। পার্বত্য অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।